হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নূর নিজের রুমে যাওয়ার সময় কেউ নূরের দুই বাহু ধরে টান দিয়ে রুমে নিয়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল। নূর ছিটকে গিয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেল। পায়ে খুব ব্যথা পেয়েছে। উপরের দিকে তাকিয়ে দেখে রুহি রেগে অগ্নিগিরির মতো চেয়ে আছে। চরিত্রহীনা মেয়ে কোথাকার! পুরুষ মানুষের উপর এত লোভ কেন তোর? আগে কি ছিলি সেটা তুই আর আদি জানিস। এখন আদি আমার স্বামী। তোর মতো নির্লজ্জ মেয়ে আমি দুটো দেখিনি। অন্যের স্বামীর দিকে নজর দিতে তোর লজ্জা করল না? নূর ওঠে রুহির সামনে এসে শরীরের সর্বশক্তি দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল রুহির গালে। সবাইকে নিজের মতো ভাবিস? ছিনিয়ে নেওয়ার স্বভাব তোর থাকতে পারে, আমার নেই। নিজের চরিত্র আগে ঠিক কর। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তোকে আগেই আমার এমন কয়েকটা থাপ্পড় মারার দরকার ছিল। নিজের স্বামীকে নিজের আঁচলে বাঁধতে পারিস না? নেক্সট টাইম কথা বলার আগে ভেবে আসবি কি বলছিস, কাকে বলছিস। বেস্ট ফ্রেন্ড বলে এখনো চুপ করে আছি। অন্য কেউ হলে কি করতাম তুই নিজেই ভালো জানিস। আর রইল তোর স্বামী, উনাকে ভালো করে বুঝিয়ে দিস আমার আশেপাশে যেন আসার চেষ্টা না করে। গি আজ সব কিছুই বিরক্ত লাগছে। কাকে বিশ্বাস করবে? চোখের সামনে যা দেখা যায় সব কিছুই মিথ্যা। একসাথে থেকে এক প্লেটে খেয়েও তো মানুষ চিনা যায় না। অনেক দিন পর আবার কষ্টগুলো বুকে খুব জ্বালা করছে। হাসিখুশির থাকার অভিনয় করতে করতে সে ক্লান্ত। এত সহজ নয় প্রথম ভালো লাগা ভালোবাসার মানুষটিকে ভুলে যাওয়া। পৃথিবীতে জঘন্যতম একটা অনুভূতি হল প্রিয় মানুষটিকে অন্যের হতে দেখা। তারপরও চুপ থেকেছে নূর। কাউকে বুঝতে দেয়নি নিজের মনের অবস্থা। ভাগ্যিস মন ভাঙার কোনো আওয়াজ হয় না। প্রিয় দুটি মানুষ তাকে ধোঁকা দিল। আজ আর কারো প্রতি বিশ্বাস শব্দটা আসে না। যেখানে বেস্ট ফ্রেন্ড আর 3 বছরের ভালোবাসার মানুষটি ওকে ধোঁকা দিতে পারে, সেখানে আর কাকে বিশ্বাস করবে সে? সব পুরুষ এক, যতক্ষণ তুমি পটবে না ততক্ষণ তোমার পিছু ছাড়বে না। যখন তুমি পটে যাবে পাগলের মতো ভালোবাসবে। তোমার থেকে বেস্ট কাউকে পেলে ফিরেও তাকাবে না তোমার দিকে। কিন্তু হাজার চাইলেও এই ধোঁকাবাজকে ভুলা যায় না। হয়তো প্রথম ভালোবাসা বলে, কিশোরী মনে প্রথম প্রেমিক পুরুষ ছিল বলে। শুধু এতটুকুই পার্থক্য, আগে প্রকাশ করা যেত আর এখন মনের ভেতর বন্দী করে রাখতে হয় অনুভূতিগুলোকে, কারণ সে এখন অন্য কারো। আমি এখন মনে প্রাণে চাই ওরা ভালো থাকুক। যে আমার নয় তাকে হাজার বেঁধে রাখার চেষ্টা করলেও সে আমার হবে না। আর যে আমার, তার আশেপাশে হাজার নারী ঘুরঘুর করলেও সে ফিরে তাকাবে না, এটা আমি বিশ্বাস করি। এইসব ভাবতে ভাবতে বেলকনিতে বসে গিটারে টুংটাং আওয়াজ তুলল নূর। এখন আমি অনেক ভালো। তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আমাকে। করো না বাড়াবাড়ি। আমার আকাশ, আমার সবই। আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে, তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বোঝালে? ভালোবাসি তোমায় আমি একটা জানি, তবে বলবো না আর আগের মতো। এখন আমি ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে আদিবা আর আবির। আবির পূর্ণ দৃষ্টিতে তাকালো আদিবার মুখশ্রীর দিকে। কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল আদিবার সৌন্দর্যে ঘেরা মুখশ্রীর দিকে। ফর্সা গায়ের রং, মুখে ফুটে উঠেছে নিদারুণ সরলতা। এত অপরূপ সৌন্দর্যের মধ্যে ও ফ্যাকাশে ক্লান্তিকর মলিন মুখটা ফুটে উঠেছে। রাতের হালকা বাতাসে চুলগুলো উড়ছে লক্ষ্যহীনভাবে। বিরক্ত হয়ে বারবার চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে আদিবা। কিন্তু এই অবাধ্য চুলগুলো আবার এসে পড়ছে মুখের উপর। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আদিবা গু। হঠাৎ নিজের নাম আবিরের মুখে শুনে বিচলিত হয়ে আবিরের দিকে ফিরে আদিবা। বুকের ভেতর ধকধক তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তাও আবার যেন মনে হলো বুকের ভেতর যেন আবার ধুকপুক করা শুরু হয়ে গেছে। আপনি কি বিয়েতে রাজি? আদিবা তাচ্ছিলের সুরে হেসে বলল, আমার রাজি হওয়া আর না হওয়ায় কি আসে যায়? আপনি কি আমার পরিবার বা আমার সম্পর্কে কিছু জানেন? আবিরের সহজ ওর, আমি আপনাকে বিয়ে করব। আপনার পরিবারকে না। আমি আপনার পরিবার সম্পর্কে জেনে কি করব? আমার আম্মুর আপনাকে খুব পছন্দ হয়েছে। পরিবারের প্রত্যেকটা সদস্য চায় আমি আপনাকে বিয়ে করি। গিয়ে
আদিবা আবার বলে উঠল, সবাই চায় আর আপনি? আবিরক এক ছাদের নিচে একই রুমে থাকতে গেলে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। আদিবা কই এতটা বছর এক ছাদের নিচে থেকেও তো কারো ভালোবাসার মানুষ হতে পারলাম না। আমার মনে হয় আপনি চাপে পড়ে বা আপনার আম্মুর কথা রাখার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আবির, তেমন কিছু নয়। আমি স্বাধীনভাবে চলতে পছন্দ করি। আমার পরিবারের কেউ আমার উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। আর রইল মায়ের কথা, তাহলে কিছুটা মায়ের কথা রাখার জন্য রাজি হয়েছি। আমার অবশ্য এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বিয়ে তো একদিন করতেই হবে সেটা ভেবেই রাজি হয়ে গেলাম। আদিবা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আমার জীবনে এমন একটা মানুষ চাই যার কাছে আমার কোনো কিছু লুকাতে হবে না। আমার সুন্দর, আমার অসুন্দর, আমার বিশ্রী সবটা নিয়ে, যার সামনে আমি নিঃসংকোচে দাঁড়াতে পারব। নিজের দুর্বলতাগুলো যাকে অনায়াসে বলে দিতে পারব। যে কখনো আমার দুর্বলতায় আঘাত করবে না কখনো। সে আমার খারাপ সময় বা খারাপ জেনে ছেড়ে যাবে না কখনো। যে আমার শরীর নয়, মনটাকে ছোঁয়ার চেষ্টা করবে সব সময়। আদিবা আবার বলে উঠল, আমি চাই আগে আপনি আমার সম্পর্কে জানুন। আমার পরিবারে কে কে আছে সব জানুন। আবির, আমি সব জানি। আর নতুন করে কিছু জানার ইচ্ছে নেই। আদিবা এবার চোখ মুখ শক্ত করে বলে উঠল, আমার পরিবার আর আমার সম্পর্কে জেনে আমার উপর দয়া করছেন আপনারা। আমার কারো দয়া দরকার নেই। আমি কালকেই নতুন বাসা খুঁজে নিব। আর আপনি চিন্তা করবেন না, আমি আন্টিকে বুঝিয়ে বলবো। আজ হয়তো আপনার মনে হবে আপনার আম্মু আপনার ভালো চায়, কিন্তু যখন দেখবেন আপনার বন্ধু কিংবা ভাই শ্বশুর বাড়ি যাচ্ছে তখন আপনার আফসোস হবে আজ আমার মতো এতিমকে বিয়ে না করলে। আপনিও একটা শ্বশুর বাড়ি পেতেন, আরেকটা সুন্দর পরিবার পেতেন। সম্পর্কে আসতে আসতে তিক্ততা চলে আসবে। হয়তো তখন আপনার মনে হবে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন আমাকে বিয়ে করে। আফসোস হবে। আমি চাই না এক সময় কারো আফসোসের কারণ হতে। ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে রুদ্র। সারাদিন আজকে অনেক দখল গেছে ওর উপর দিয়ে। গরমে গায়ের সাদা শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। এখন ঠান্ডা এক গ্লাস পানি হলে মন্দ হয় না। ওর ভাবনার মাঝেই দরজায় ঠকঠক আওয়াজ হল। রুদ্র দরজা খোলাই আছে। হাতে গ্লাস নিয়ে রুদ্রের দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি। প্রচণ্ড ভয় নিয়ে হাত পা গুটিয়ে দাঁড়িয়ে আছে মাহি। রুদ্রস, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মাহি ভেতরে গিয়ে হাতের গ্লাসটা রুদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা শরবত নিয়ে এসেছিলাম ভাইয়া কি? রুদ্র খুশি হয়ে বলল, ধন্যবাদ মাহি, আমার এখন এটার খুব দরকার ছিল। বলেই শরবতের গ্লাসটা মাহির হাত থেকে নিল। রুদ্রের রুম থেকে বের হয়ে বুকে এক হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস নিল মাহি। ঠোঁটের কোণে থেকে হাসি যেন সরছেই না। রুদ্র তার বানানো শরবত খেয়েছে, প্রশংসা করেছে, খুশি হয়েছে। এটা ভেবেই শান্তি লাগছে মাহির। সকালে ঘুম থেকে উঠেই একটা ঝাঁকানাকা খুশির খবর পেল নূর। পাশের বাসার রাবেয়া আন্টির ছেলে তামিম মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তবে ভদ্রমহিলার জন্য একটু খারাপও লাগল। একটা মাত্র ছেলে। আজ আর রুদ্রের সাথে বের হয়নি নূর। রুদ্র বের হওয়ার আগেই নূর বেরিয়ে পড়েছে। কলেজের সামনে আসতেই ইরিনের সাথে দেখা। দুইজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের সামনে আসতেই ফায়াজ স্যারের সাথে দেখা। ইরিন, আসসালামু আলাইকুম স্যার। ফায়াজ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ইরিন, জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? নূরক, ভালো না স্যার। ফায়াজ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপর নূরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন, তোমার কি হয়েছে? নূরক, আর বলবেন না স্যার, চোখে কম দেখা, কানে কম শোনার রোগ হয়েছে। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে বারান্দায় তাকিয়ে থাকলে চিনতে পারছি না। ফায়াজ আচমকা নূরের এই কথা শুনে খুব খুব করে কেসে উঠল। তারপর বলল, কি বলো, এটা তো সাংঘাতিক রোগ। তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখাও। এই মেয়ে নিশ্চয়ই কালকে আমাকে দেখেছে মাহির বারান্দার দিকে তাকিয়ে থাকতে। ইস, কি লজ্জা স্যার হয়ে ছাত্রীর বাসার সামনে বোনের বারান্দায় ঢিল ছুঁড়তেই প্রথম দিন ধরা পড়ে গেলাম। নূরক, জি স্যার, ভাবছি আজকেই যাব। কার এত বড় সাহস আমাদের বাসার বারান্দায় উকিঝুঁকি মারে ধরতে হবে না? ইরিন মিটমিট করে হাসছে। আহারে বেচারা স্যার, ঢিল ছুঁড়বার আগেই ধরা পড়ে গেল। ফায়াজ মনে মনে ভাবছে, এমন ডেঞ্জারাস শালিকা থাকলে বিয়ের আগে আর শান্তিতে প্রেম করা হবে না। ফায়াজ কথা ঘোরানোর জন্য বলল, তোমাদের পড়াশোনা কেমন চলছে? নূরক, জি স্যার, অনেক ভালো।
ফায়াজ অবাক হওয়ার ভান করে বলল, অনেক ভালো। তাহলে 3 বিষয় ফেল করলে কিভাবে? সাথে সাথেই নূরের মুখটা তেতো হয়ে গেল। বেটা খাটাস, ভালো কথা বলতেছি, ভালো কথা বল। পড়াশোনার কথা জিজ্ঞেস করছোস, ভালা কথা, ফেল টানোসকা? নূরের আর বেশি কিছু বলার ইচ্ছে হল না। স্যার ক্লাসের সময় হয়ে গেছে বলে ইরিনকে নিয়ে চলে গেল। ফায়াজ অবাক হয়ে হাত ঘড়ির দিকে তাকাল। ক্লাস শুরু হওয়ার আরও 2 মিনিট বাকি আছে। কলেজ শেষে যে যার মতো নিজেদের রাস্তায় চলে গেল। নূর হাঁটছে, এমন সময় শুভ ভাই এসে দাঁড়ালো সামনে। নূরহ, আসসালামু আলাইকুম মামা। শুভ এমনিতেই রেগে আছে। নূরের মুখে মামা ডাক শুনে আরও রেগে পকেট থেকে পিস্তল বের করে ধরল নূরের কপালে। ইরিন হাঁটছে বাসার উদ্দেশ্যে, তখনই কালকের মতো পিছন থেকে ডেকে উঠল, এই হরিণ। ইরিন বিরক্ত হল, খুবই বিরক্ত। এই ছেলে কি কালকের মতো আবার ওর গায়ে তেলাপোকা ছেড়ে দেবে? দিতেও পারে, উনাকে নিয়ে বিশ্বাস নেই। ইরিন তাড়াতাড়ি পা চালালো যেন নীল ওকে ধরতে না পারে। কিন্তু এর আগেই নীল দৌড়ে ওর সামনে এসে দাঁড়াল। নীল, এই হরিণ, তোমার সমস্যা কি? এতবার ডাকলাম, একবার ও ফিরে তাকালে না। ইরিন, কেন ডেকেছেন? নীল, এভাবে বলছো কেন? দরকার থাকতে পারে না। ইরিন, আমি তো আর নিষেধ করিনি যে দরকার থাকতে পারে না। এবার বলেন কি দরকার? নীল, কেমন আছো? ইরিন, এটা জানার জন্য এভাবে দৌড়ে এসেছেন? আর আমি তো ভেবেছিলাম। বলে থেকে গেল। নীল, তুমি কি ভেবেছিলে? এই হরিণ, তুমি কি আবার আমাকে জড়িয়ে ধরার কথা ভেবে রেখেছ নাকি? এটা কিন্তু ঠিক না। তুমি প্রতিদিন রাস্তায় এত এত মানুষের সামনে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে পারো না। ইরিন, আজব তো, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব? নীল, কালকে তো ধরেছিলে। ইরিন, কাল তো ভয় পেয়েছিলাম তাই ধরেছি। নীল, তার মানে তুমি ভয় পেলেই সবাইকে জড়িয়ে ধরো? ইরিন, আজব তো, সবাইকে কেন ধরব? এইসব ফালতু কথা না বলে কি বলবেন বলেন? নীল, তোমার বিয়ে কবে? ইরিন, তা জেনে আপনি কি করবেন? নীল, দাওয়াত খাব। ইরিন, কেন আপনাদের বাসায় খাবার নেই? রেগে বলল। নীল দাঁত বের করে হেসে বলল, বাসায় তো খাবার আছে, কিন্তু আমার একটা বিয়ে খেতে খুব ইচ্ছে করছে। আর শুনলাম তোমায় নাকি দেখতে এসেছে। তাই আর কি? ইরিনের ইচ্ছে করছে এই বেয়াদব ছেলেটার পিঠে ধুম করে কিল বসাতে। ওকে নাকি দেখতে আসছে, কত বড় মিথ্যা কথা। ওকে দেখতে আসছে আর ও নিজেই জানে না। ইরিন দাঁতে দাঁত চেপে বলল, খুব জলদি আমি বিয়ে করছি। আপনি ডাক্তার হয়ে একটা হসপিটাল খোলেন আর আমি অন্তঃসত্ত্বা হয়ে আপনার হসপিটালে ডেলিভারি করাতে যাব।